বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবির লেখা মায়ামাখা এই চরণগুলো জীবন্ত হয়ে উঠেছে। শুধু ধানেই নয়, ধানের পাতায় জমে থাকা শিশির বিন্দু সৌন্দর্যে ছাড়িয়ে যায় হীরাকেও। প্রকৃতির আরেক শ্রমিক মাকড়সার জালে রাতভর যে শিশির আটকেছে, তা হার মানায় মুক্তোর মালাকেও। দুর্বাঘাস শিশিরের মুকুট পরে শীতের রূপ ধরেছে মধ্য হেমন্তেই। কাঠফাটা রোদ আর হাড় কাঁপানো শীতের মাঝামাঝি ঋতু। হেমন্ত নাতিশীতোষ্ণ হলেও সকাল সন্ধ্যা বেশ ঠান্ডা পড়ে। সূর্যের আলো দিঘির জলে পড়েছে ঠিকই, কিন্তু হিমশীতল জলের শীতলতা কাটেনি একটুও। তবুও সকাল সকাল যে জেলে দল মাছ ধরতে নেমেছেন তারা জানান, প্রচণ্ড শীতে মাঝরাতেও মাছ ধরতে নামেন তারা। বাঙালি মাছে ভাতে, মাছ নিয়ে অন্যরকম এক আবেগ রয়েছে বাঙালির। তবে আবেগে নয়, জীবন চালানোর তাগিদেই মাছের সাথে সখ্যতা একটি উপজেলার প্রায় ৭০% মানুষের। বগুড়া জেলার পশ্চিম সীমান্ত ঘেঁষা খাল, বিল আর পুকুর দিঘি ঘেরা উপজেলা আদমদিঘির নামকরণেও রয়েছে এক বিশেষ দিঘি। গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য আর উন্নত যোগাযোগ ব্যবস্থার সাথে সমৃদ্ধ এই জনপদেও রয়েছে নানান সমস্যা সংকটের গল্প। আর সেসব কথাই বলছি এখন। ১৬৮.৮৪ বর্গ কিলোমিটার আয়তনের আদমদিঘি উপজেলায় পুকুর রয়েছে প্রায় ৬,৫০০। বাড়ির সামনে, পেছনের রাস্তার মোড়ে, এমনকি সরকারি অফিস চত্বরেও পুকুর নজরে আসে। এই উপজেলার প্রায় সবাই কোনো না কোনোভাবে মাছ চাষের সাথে জড়িত। কোনো পুকুরে পোনা উৎপাদন করা হচ্ছে, কোনো পুকুরে করা হচ্ছে বড় মাছের চাষ। রেণুপোনা থেকে বাজারজাত উপযোগী বড় মাছ, সবকিছুই হয় এখানকার হ্যাচারি ও পুকুর দিঘিতে। শীত, বর্ষা, গরম, আমরা সর্বসময় এই ব্যবসাটা করি। বাবা, দাদা তারাও করে গেছে, আমরাও করি। পানিতে নামা এবং জাল টানা দেখে কষ্ট হয়, তারপরে মাছ যখন জালে আসে, মাছ জালে দেখলেই আমাদের মনটা অনেক ভরে যায়। রাত ৩টে, ২টো, ২:৩০টার সময় নামা লাগে, নামতে মাছ ধরতে খুব কষ্ট হয় ঠান্ডার সময়। রেণুপোনা থেকে শুরু করে একদম বাজারজাত পর্যন্ত প্রত্যেক শ্রেণীর মাছ আমরা এই আদমদিঘিতে আমরা নিজেরা উৎপাদন করি। আমরা নিজ হ্যাচারিতে প্রোডাকশন করি এবং ওখান থেকে পুকুরে নিয়ে যেয়ে আমরা মাছগুলো বড় করি। যেমন ইন্ডিয়াতে আমরা বেশি মাছ দিই, ইন্ডিয়াতে, এবং এখানে আদমদিঘি বগুড়া জেলা থেকে বাংলাদেশের ৬৪টা জেলাতে আমরা মাছ সরবরাহ করে থাকি। রুই, কাতলা, শিং, মাগুর, পাবদা, তেলাপিয়া সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের রেণুপোনার চাহিদা মেটাচ্ছে এখানকার মৎস্য চাষিরা। 80% আমরা এই মাছের ব্যবসায় জড়িত। কেউ কালচার ব্যবসায়িক, কেউ হচ্ছে পোনা ব্যবসায়িক। যারা ক্ষুদ্র ব্যবসায়িকগুলো, এরা আমাদের পোনা এখান থেকে ক্রয় করে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠায়। যেমন যশোরে আমাদের ব্যাপক পোনা যায় পাবদা, গুলশা, আমাদের ময়মনসিংহে যায় পাঙ্গাস। আমরা রাতে এখানে মাছ বেচাকেনা করতাম আগে, পোনা মাছ। এখন সেই ব্যবসাগুলো আসলে আমাদের এখান থেকে মোটামুটি বিলুপ্তর দিকে। মানে কি বলবো, যে এত পরিমাণে পোনা উৎপাদন হয় যে আমরা ৫০০ টাকা কেজি বাজারে মাছ বিক্রি করি, বড় মাছ, শিং, মাগুর, অথচ আমরা ৫০০ টাকা কেজি পোনা বিক্রি করি। বিদ্যুৎ আমরা ১২ টাকা ১৪ টাকা ইউনিট আমাদের কিনতে হয়। আমরা একটা পুকুর শেষ করতে এবং নতুন আবার পানি করতে ৫-৬ হাজার টাকা বিদ্যুৎ খরচ লাগে। কিন্তু অথচ এখানে আমরা বৈষম্যর শিকার। যেমন কৃষি সেচে আমরা এই সুযোগগুলো পাই, অথচ আমরা এই সেক্টরে, মাছ সেক্টরে এই সুযোগ সুবিধাগুলো পাই না।
দুই পাশে বড় বড় দুটি দিঘি ও মাঝখানে হজরত বাবা আদম রহমতুল্লাহ আলাইয়ের মাজারের সুউচ্চ মিনার। এই জায়গা থেকেই আদমদিঘি উপজেলার নামকরণ। বাবা আদম রহমতুল্লাহ আলাইয়ের নামে আদম ও লোককথা অনুযায়ী রাতারাতি অলৌকিকভাবে দৃশ্যমান হওয়া এই দিঘির নামেই আদমদিঘি। আদমদিঘি নামকরণ তার নামই নামকরণ হয়েছে। আর এই আদমির নামই এই দিঘিটা আল্লাহ পাকের তরফ থেকে এখানে দিঘি খনন করা হয়। এই দিঘিটা হয় 850 বছর আগে। আদম রহমতুল্লাহ আলাইয়ের সময়ের পরেও বিভিন্ন সময় বিজয় এসেছে এই জনপদে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বুকে নিয়ে কালের সাক্ষী হয়ে আছে রক্তদহ বিল। এ অঞ্চলের ইতিহাসবিদদের মতে ইংরেজ ও তাদের সহযোগী জমিদারদের নির্যাতন থেকে স্থানীয়দের রক্ষা করতে 1786 সালে একদল অস্ত্রধারী সন্ন্যাসী সাথে নিয়ে আসেন ফকির মজনু শাহ। সে খবরে একদল ইংরেজ সৈন্য বিলভোমরায় অবস্থান করেন। পরে মজনু শাহ তার সন্ন্যাসী দল নিয়ে ব্রিটিশদের আক্রমণ করেন। সে সময় দুই দলেরই সৈন্য মারা যায়। মৃত ও হতাহতের সংখ্যা এতই ছিল যে বিলভোমরার পানি রক্তে লাল হয়ে যায়। সে থেকেই বিলভোমরা ঐতিহাসিক রক্তদহ বিল নামে পরিচিত। নওগাঁ জেলার রানীনগর উপজেলা ও বগুড়ার আদমদিঘি উপজেলার সীমান্তবর্তী এই বিলে প্রচুর দেশীয় মাছ ধরা পড়ে। সেই সাথে ইরি মৌসুমে সারা বিল হয়ে ওঠে ফসলি মাঠ। সেই ফসল আনা নেয়া ও আদমদিঘি রানীনগর দুই উপজেলার মানুষের যোগাযোগের জন্য একটি সেতুর দাবি দীর্ঘদিনের। ব্রিজটা দরকার। ধান চাউল ওই সাইড থাকা নওগাঁ ডিস্ট্রিক্টের ধান চাউল বগুড়া ডিস্ট্রিক্টে আসবে, যাওয়া আসা দুই থানার যোগাযোগ চলাচলের খুব সমস্যা। তো এই ব্রিজটা হলে এই এলাকার মানুষের জন্য খুবই উপকার হবে। এই দুই পাশে মানুষের যোগাযোগের জন্য আমরা এই ব্রিজটা অনেক দিন থেকে দাবি করে আসছি, আমাদের হয় নাই। এইটা হলে আমাদের ওই পাশে 12 গ্রাম আর এই পাশে সান্তার শহর থেকে আমাদের যোগাযোগের জন্য খুব সুন্দর একটা পরিবেশ হবে, মালামাল পার হবে, মানুষ পার হবে, আমাদের জন্য খুবই উপকৃত হবে। রক্তদহ বিলের উপর সেতু না থাকলেও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে নেই আদমদিঘিবাসী। 1878 সালে অবিভক্ত ভারতের উত্তরবঙ্গের সাথে পশ্চিমবঙ্গের যোগাযোগ সহজ করতে সান্তাহার রেলওয়ে স্টেশন চালু করা হয়। তখন থেকেই রেলপথে যুক্ত হয় আদমদিঘি উপজেলা। পরে 19 শতকের শুরুতেই বোনারপাড়া সান্তাহার মিটার গেজ লাইন চালু হলে সান্তাহার রেলওয়ে স্টেশন জংশনের মর্যাদা পায়। প্রায় 124 বছর আগে থেকে সান্তাহার জংশন হয়ে বগুড়া শহর, দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটে যাতায়াত করেন এখানকার মানুষ। সান্তাহার রেলওয়ে জংশনের পাশাপাশি আদমদিঘির যোগাযোগ ব্যবস্থায় রয়েছে আন্তজেলা মহাসড়ক। যোগাযোগের সুবিধা থাকায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় খাদ্য গুদাম সাইলো নির্মাণ করা হয়েছে আদমদিঘিতেই। রাজশাহী ও রংপুর বিভাগের কৃষকদের চাল ও গম সংগ্রহ করে মজুত করা হয় এখানে। 16 একর জায়গা জুড়ে নির্মাণ করা এই খাদ্য গুদামে 50,000 মেট্রিক টন চাল ও 50,000 মেট্রিক টন গম ধারণ ক্ষমতা রয়েছে। আদমদিঘির সবকিছুই যেন সেরা হওয়ার প্রতিযোগিতায় মেতেছে। কোনোটি সবচেয়ে বড়, কোনোটি আবার সবচেয়ে ছোট। সান্তাহার রেলওয়ে জংশনের পাশের গ্রাম তারাপুর। তারাপুর গ্রামের এই মসজিদকে দেশের সবচেয়ে ছোট মসজিদ দাবি করছেন স্থানীয়রা। আমাদের বাপ দাদা বা আমাদের দাদা তারই দাদার আগে মানে
200 বছর আগে থেকে এই ছোট মসজিদ। আমাদের এই ছোট্ট মসজিদ দেখতে দূরে দূরে থাকা লোক আসে, মানে বাংলাদেশের মধ্যে ছোট্ট মসজিদ। এটা শুধু 3 জন নামাজ পড়া যাবে, তার বেশি যাবে না। ভৌগোলিক কারণে দ্রুত উন্নত হয়ে ওঠা আদমদিঘির সান্তাহারে একটি স্টেডিয়ামও রয়েছে। 1997 সালে 3.5 একর জমির উপর 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই স্টেডিয়াম। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত মাঠ পরিচর্যার জন্য কোনো জনবল নিয়োগ করা হয়নি। আমাদের সান্তাহার স্টেডিয়ামটা অনেক ভালো এবং অনেক বড়। আসলে এখানে সংস্কারের অনেক দরকার। আউটফিল্ড বা গ্যালারি, আশেপাশে সব মনে করেন যে বাউন্ডারি প্লাস পিচ, এই পিচে মানে আসলে খেলার উপযোগী কোনো পিচই না। আমরা যেভাবে কোদাল দিয়ে চাইছে মানে পরিষ্কার করে যেটা খেলি, এটাই একটা ভালো, হয়তো নেট প্র্যাকটিসের কোনো জায়গা নেই। বিশেষ করে আমরা সান্তাহারের ক্রিকেটার যারা, তারা একটু ক্রিকেটার হিসেবে বঞ্চিত। ফুটবলের সান্তাহারে একটা ফুটবল একাডেমি আছে, সেই সান্তাহার ফুটবল একাডেমি কার্যক্রম হিসেবে ওরা মাঠটা মানে নিজস্ব উদ্যোগে আর কি করে, সংস্কারের কাজ করে। মানে সরকারিভাবে কোনো সংস্কারের কাজ আপাতত আমাদের স্টেডিয়াম না। আমরা বগুড়া জেলার মধ্যে আমাদের একটা উন্নত মানের স্টেডিয়াম, সেটা সংস্কারের অভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা। জুনিয়রগুলো অনেক ভালো ভালো বলার আছে, প্লাস ব্যাটসম্যান আছে, যারা মানে আসলে সুযোগ সুবিধার অভাবে আর আসলে খেলতে পারে না। যোগাযোগ ব্যবস্থা ও ভৌগোলিক কারণে সবকিছুতে এগিয়ে থাকলেও আদমদিঘি উপজেলা পিছিয়ে রয়েছে দুটি মৌলিক অধিকার, শিক্ষা ও চিকিৎসায়। শিক্ষার হার মোট জনসংখ্যার 50%। সরকারি বেসরকারি স্কুল কলেজেরও কমতি নেই, তবে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার খুবই কম। আমি স্বস্তির সাথে বলতে চাই, শিক্ষা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। সবগুলো বিদ্যালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, তারা কাজ করে যাচ্ছে। একটি অ্যাচিভমেন্ট আছে আমাদের, বিগত 3 মাস ধরে আমি এটাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার ফলে ছাত্র উপস্থিতি অনেকাংশে বেড়েছে। ওদের জন্য একটি পাঠ পরিকল্পনা করেছি, যেটি আদমদিঘি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই পাঠ পরিকল্পনা অনুসরণ করবে। ফলে তারা বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে কি ক্লাস করছে, যদি ইনকেস কোনো স্টুডেন্ট উপস্থিত নাও হয়, তারা জানবে যে আজকের দিনে এত তারিখে এই কয়টার সময় তাদের এই ক্লাসটি আছে। সে ইনকেস বাসায় বসে থাকলেও সেই প্রস্তুতিটা সে নিয়ে নিতে পারবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বাচ্চাদেরকে ম্যান্ডেটরি করেছি। বাচ্চারা যেন দিনের একটা নির্দিষ্ট সময় অবশ্যই খেলাধুলা করে, তাদের সাংস্কৃতিক চর্চাটা বজায় রাখে এবং বিতর্ক প্রতিযোগিতা বজায় রাখে। এবং মূল যে বিষয়টি আমার মনে হয় সেটি হচ্ছে যে বিদ্যালয় ম্যানেজিং কমিটিগুলোতে কিছু অব্যবস্থাপনা রয়েছে। এই ম্যানেজিং কমিটিগুলো কিছু আমি বলবো অযোগ্যদেরই নিয়োগ দিয়েছে। বগুড়া ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকার মানুষগুলোকে চিকিৎসার জন্য যেতে হয় 40 কিলোমিটার দূরের বগুড়া জেলা শহরে কিংবা নওগাঁ জেলায়। তাছাড়া চিকিৎসা সেবা নিতে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও তারা চান সান্তাহারের এই 20 শয্যার হাসপাতাল চালু করা হোক। 20 শয্যার এই হাসপাতালে রোগী ভর্তি তো দূরের কথা, দীর্ঘদিন পর চালু হলো বহির্বিভাগ। এই হাসপাতালে তো কিছুই নেই, এই তো দেখতেছেন তালা দেওয়া, তারপরে দেখেন 50 শয্যা হসপিটাল, এখানে কোনো কার্যক্রম নাই। এখানে ওই পরিবার পরিকল্পনার থেকে ওই 9টা থেকে 10টা পর্যন্ত, ঊর্ধ্বে 12টা পর্যন্ত থাকে ওই কিছু ট্যাবলেট বড়ি দিয়ে বিদায় হয়ে চলে যায়। হসপিটালই তো নাই, তাহলে রুগী কেমন করে ভর্তি থাকে। হাসপাতাল ভবন সহ প্রয়োজনীয় সব অবকাঠামো নির্মাণ করা হলেও জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে সম্পূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না, জানান এই কর্মকর্তা। আমার একটা এখানে এক্সরে মেশিন আছে, যেটা 2022 সালে এটা অমেরামতযোগ্য ঘোষণা করা হয়েছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছেন খুব দ্রুত আমাদেরকে একটা এক্সরে মেশিন ওখানে দিবেন। আপনারা জানেন ওখানে সান্তাহার 20 শয্যা একটি হাসপাতাল রয়েছে। তা আমরা এইটা আপাতত বহির্বিভাগ চালু রেখেছি। আমরা যদি প্রয়োজনীয় জনবল আর প্রয়োজনীয় যন্ত্রপাতি যদি আমরা পেয়ে যাই, তাহলে এটা কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো। তাই এখন আমার জনবলেরও ঘাটতি আছে এবং আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতিরও ঘাটতি আছে। দীর্ঘ পথ পাড়ি দিতে হয় তাদের চিকিৎসা সেবার জন্য, তাদের খুব প্রয়োজন এই 20 শয্যা যে হাসপাতালটি। ওখানে একজন আরএমওর পদ আছে, কনসালটেন্ট 4 জনের পদ আছে, মেডিকেল অফিসারের পদও একটা আছে। তা শুধু আরএমওই আছেন ওখানে, 4 জন কনসালটেন্ট এবং একজন মেডিকেল অফিসারের পদটা শূন্য আছে। আর ওখানে 5 জন নার্স, যে ওই নার্সের মধ্যে 3 জন শিক্ষা ডেপুটেশনে আছে। তা আমার এইভাবে যদি আমার জনবলটা পেয়ে যাই
আর পাশাপাশি আমরা যন্ত্রপাতিটা যদি আমরা পেয়ে যাই, আশা করি যে এটা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো। সবকিছু ঠিকঠাক চললেও আদমদিঘিবাসীর দাবি এখন শিক্ষা, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ দুটি মৌলিক চাহিদা পূরণ।